আজকের ক্লাসে আমরা সমাস পড়ব। সমাস চ্যাপ্টারটা অনেক লম্বা, তাই পর্ব অনুসারে 2-3টা ক্লাসের মাধ্যমে কমপ্লিট করার চেষ্টা করব। প্রথম পর্বের ক্লাসে আমরা জানব সমাস কি, সমস্ত বদ্ধ পদ কি, বেশ বাক্য, সমসমান পদ, পূর্বপদ এবং পরপদ বা উত্তরপদ। তাহলে সমাস কি? যদি বলি লম্বা একটা লাইনকে সংক্ষিপ্ত করে বলার প্রক্রিয়াকরণকে সমাস বলা হয়। সেটাই। তবে লম্বা যে বাক্যটাকে আমরা সংক্ষিপ্ত করব, সেই বাক্যটার মধ্যে যে শব্দগুলো থাকবে, সমাসের ক্ষেত্রে শব্দগুলোকে পদ বলা হয়। তো সেই পদগুলোর প্রত্যেকটা পদের একটা পদের সাথে অপর আরেকটা পদের অর্থগত সম্পর্ক থাকতে হবে। যেমন একটা উদাহরণ বলি, সিংহ চিহ্নিত আসন। এই বাক্যটার মধ্যে পদ রয়েছে 3টা। যদি আমরা বাক্যটাকে সংক্ষিপ্ত করি বা সমাস করি, কি হবে? সিংহাসন। এই যে নতুন শব্দ বা নতুন পদ যেটা পেলাম, সিংহাসন, এই সিংহাসন পদটার যে অর্থ, সেই একই অর্থ রয়েছে কিন্তু ওই লম্বা লাইনটার মধ্যে, সিংহ চিহ্নিত আসনের মধ্যে। তাহলে সিংহাসন শব্দের অর্থ কি, বা সিংহাসন বলতে কি বোঝানো হয়েছে? সিংহাসন বলতে একটা বসার নির্দিষ্ট জায়গাকেই বোঝানো হয়েছে। সিংহ চিহ্নিত আসন, এই 3টা পদও কিন্তু সেই একটা জায়গার কথাই বোঝানো হয়েছে। যদি আমরা আরেকটা উদাহরণ দেখি, যেমন ময়ূরের পালক। এখানে পদ রয়েছে 2টা, ময়ূরের এবং পালক। এই যে 2টা পদ, এই 2টা পদের মধ্যে কিন্তু ভাবগত বা অর্থগত একটা সম্পর্ক রয়েছে। সেটা কিরকম? ময়ূরের পালক, ময়ূরের পালক থাকে, ময়ূরের গায়ে পালক থাকে। তো ময়ূরের পালক, এই 2টা পদ দিয়ে যে বাক্য গঠিত হয়েছে, সেই বাক্যটাকে যদি আমরা সমাস করি, সংক্ষিপ্ত করি, কি হবে? ময়ূর পালক। তো এই ময়ূর পালক পদটার যে অর্থ, সেই একই অর্থ রয়েছে ময়ূরের পালক এই 2টা পদের মধ্যে। আমরা অনেক সময় আমাদের বইয়ের মধ্যে ময়ূরের পালক রেখে দিই মায়ের আশীর্বাদ মনে করে। তো কেউ কেউ বলি যে ময়ূরের পালক, আবার কেউ কেউ বলি ময়ূর পালক। তো ময়ূরের পালক যা, ময়ূর পালকও সেই একই কথা। তাহলে যদি প্রশ্ন করা হয় যে সমাস কাকে বলে বা সমাসের সংজ্ঞা কি, আমরা বলতে পারবো যে পরস্পর সম্পর্কযুক্ত এক বা পরস্পর সম্পর্কযুক্ত 2 বা তার অধিক পদের একপদীকরণের প্রক্রিয়াকে
সমাস বলা হয়। তাহলে সমাস বোঝা হয়ে গেছে। এই শেষ নয়, আমরা জানলাম সমাস কথাটির অর্থ হলো সংক্ষিপ্ত করা। এখন আমরা জানব সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ কি। সমস্ত পদ যা সমাসবদ্ধ পদ সেই একই কথা। শব্দ দুইটা, অর্থ একটা। তাহলে সমাসবদ্ধ পদ কি বা কাকে বলে? আমরা যখন সমাস করতে যাব তখন পরস্পর অর্থ সম্পর্কযুক্ত দুই বা তার অধিক পদকে একত্রিত করব, অথবা একটা বাক্যের অংশকে সংক্ষিপ্ত রূপ দেব, আর সেই সংক্ষিপ্ত রূপটাই সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। যেমন আমরা আগের সেই উদাহরণটাই দেখতে পারি, সিংহ চিহ্নিত আসন। এখানে পদ কয়টা আছে? তিনটা পদ আছে। এই তিনটা পদ যখন সংক্ষেপে করব বা এক পদে পরিণত করব অথবা সমাস করব, তখন কি হবে? সিংহ চিহ্নিত আসন, সিংহাসন। এই সিংহাসন নতুন শব্দটা সিংহ চিহ্নিত আসন বাক্যাংশটাকে সমাস করার পর পেয়েছি। আর এই নতুন শব্দটাকেই বা এই নতুন পদটাকেই সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ বলা হয়। তাহলে সিংহ চিহ্নিত আসন বাক্যাংশটির সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ কি হলো? সিংহাসন। আরো একটা উদাহরণ দেখে নিই। যেমন বিনা পানিতে জাহাজ। বিনা পানি, এখানে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ কোনটি? বিনা পানি পদটাই সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। বিনা পানিতে জাহাজ, এই তিনটা পদকে সমাস বা সংক্ষিপ্ত করার পর নতুন যে একটা পদ পেয়েছি বিনা পানি, এই বিনা পানি পদটাই এখানে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। এখন যদি বলা হয় সমস্ত পদ কি, আমরা বলতে পারবো যে একটা বাক্যাংশ বা কয়েকটা পদকে সমাস করার পর যে নতুন পদটি পাওয়া যায় সেই পদটাকেই সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ বলা হয়। যেমন নীল যে উৎপল, নীলোৎপল। আমরা নীল যে উৎপল, এই তিনটা পদকে যখন সংক্ষিপ্ত করলাম, সমাস করলাম, তখন নতুন পদ যেটা পেলাম সেটা হলো নীলোৎপল। এই নীলোৎপল পদটাই সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ। তাহলে সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ সম্পর্কে জানা হয়ে গেল। এবার জানব বেশ বাক্য বা বিগ্রহ বাক্য সম্পর্কে। যে বাক্য বা বাক্যের অংশ দ্বারা সমাসবদ্ধ পদটাকে বিশ্লেষণ করা হয় সেই বাক্যটাকে বা সেই বাক্যাংশটাকে বেশ বাক্য বা বিগ্রহ বাক্য বলা হয়। যেমন নীল যে উৎপল, নীলোৎপল, এখানে সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ কোনটা? নীলোৎপল পদটা হলো সমস্ত পদ, কারণ নীল যে উৎপল এই বাক্যের অংশটাকে আমরা সমাস করেছি, যার ফলে নীলোৎপল নতুন পদটাকে পেয়েছি। আর এই নতুন পদটাই হচ্ছে আমাদের সমস্ত পদ। তো সংজ্ঞায় কি বলা হয়েছে? যে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদটাকে যেখানে বিশ্লেষণ করা হয়, তো তার বিশ্লেষণ কোথায় রয়েছে? নীল যে উৎপল
এই বাক্যটার মধ্যে নীলোৎপলের বিশ্লেষণ রয়েছে। তাহলে আমাদের বেশ বাক্য কোনটা? আমাদের বেশ বাক্য বা বিগ্রহ বাক্য হলো নীল যে উৎপল, এই বাক্যটাই হলো বেশ বাক্য। একটা কথা মনে রাখতে হবে, বেশ বাক্য এবং বিগ্রহ বাক্য একই কথা। আর বেশ বাক্যের যে বেশ শব্দটা রয়েছে তার অর্থই হলো বিস্তার বা বিশ্লেষণ। তো যে বাক্যের মধ্যে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদটার বিশ্লেষণ থাকে সেই বাক্যটাকেই বেশ বাক্য বলা হয়। আমরা আরেকটা উদাহরণ দেখে নেই, যেমন দীর্ঘকাল ব্যাপী স্থায়ী। এটাকে যদি আমরা সমাস করি তাহলে সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ হবে দীর্ঘস্থায়ী। তো এই সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ যে দীর্ঘস্থায়ী তার বিশ্লেষণ বা বিস্তার কোথায় রয়েছে? দীর্ঘকাল ব্যাপী স্থায়ী এই পদটার মধ্যেই রয়েছে। সুতরাং দীর্ঘকাল ব্যাপী স্থায়ী এই বাক্যের অংশটা বেশ বাক্য। বেশ বাক্যের পর আমরা জানব সমসমান পদ, পূর্বপদ এবং পরপদ বা উত্তরপদ। সমাস নির্ণয়ের ক্ষেত্রে সমসমান পদ, পূর্বপদ, পরপদ বা উত্তরপদ সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা আমাদের খুবই প্রয়োজন। আর ধারণাটা থাকবেই বা কেমন করে? আমরা কলেজে আসার পর ক্যান্টিনের আড্ডা, ক্রিকেট খেলা, ফুটবল খেলা নিয়েই ব্যস্ত হয়ে থাকি, ক্লাসের দিকে কোনো লক্ষ্যই থাকে না। এক্সাম আসার পর স্যার ক্লাসটা যদি আরেকবার রিভিউ করতেন, আরে এই রিভিউ ক্লাসটা সবার জন্য না, কিন্তু আমার প্রথম বেঞ্চের কয়েকজন স্টুডেন্টদের জন্য, যারা আমাকে রিকোয়েস্ট করেছে। তবে সবাই দেখে নিতে পারো, হয়তো কাজেও আসতে পারে। ঠিক আছে, আমরা মূল ধারায় চলে যাই। এখন সমসমান পদ কি? যে পদের মিলনে বা যে পদগুলো একত্রে মিলিত হয়ে সমাস হয় তার প্রত্যেকটা পদকে সমসমান পদ বলা হয়। যেমন বিজ্ঞান দ্বারা সম্মত, এটাকে যদি আমরা সমাস করি হবে বিজ্ঞানসম্মত। বিজ্ঞান দ্বারা সম্মত এই পদ তিনটা হলো বেশ বাক্য, এবং ইহাকে সমাস করার পর যে সমস্ত পদটি পেয়েছি সেটা হলো বিজ্ঞানসম্মত। এখন বিজ্ঞানসম্মত এই সমস্ত পদটি ওই বিজ্ঞান দ্বারা সম্মত বেশ বাক্যটির কোন কোন পদের মিলনে গঠিত হয়েছে? বিজ্ঞান এবং সম্মত এই দুইটা পদের মিলনে গঠিত হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম বিজ্ঞান দ্বারা সম্মত, বিজ্ঞানসম্মত সমাসটির বেশ বাক্যের মধ্যে থাকা বিজ্ঞান এবং সম্মত এই দুইটা পদই হলো সমসমান পদ। কারণ এই দুই পদের মিলনে বিজ্ঞানসম্মত সমস্ত পদটি নতুন রূপে আমরা পেয়েছি। আর একটা উদাহরণ, যেমন নীলকণ্ঠজার। নীলকণ্ঠ, এখানে নীলকণ্ঠ সমস্ত পদটির গঠনে নীলকণ্ঠজার বেশ বাক্য থেকে নীল এবং কণ্ঠ এই দুইটি পদের মিলনে হয়েছে নীলকণ্ঠ। সুতরাং এখানে সমসমান পদ দুইটা হলো নীল এবং কণ্ঠ। আশা করি সমসমান পদ চিহ্নিত করতে আমাদের আর কোনো সমস্যা থাকার কথা নয়।
তাহলে এখন আমরা চলে যাচ্ছি পূর্বপদ, পরপদ বা উত্তরপদ কি সে সম্পর্কে। পূর্বপদ এবং পরপদ নিয়ে আলোচনায় যাওয়ার আগে আমরা একটা উদাহরণ দেখে নিই। যেমন বিনা পানিতে যার। বিনা পানিতে যার এই তিনটা পদকে বা এই বেশ বাক্যটাকে সমাস করলে যে সমাসবদ্ধ পদ পাই সেটা হলো বিনা পানি। বিনা পানি সমস্ত পদ বা সমাসবদ্ধ পদটাকে ভাঙলে বা সন্ধি করলে আমরা দুইটা সমসমান পদ পাই। সেটা কিভাবে? বিনা যোগ পানি সমান বিনা পানি। এখানে দেখো, বিনা পানিতে যাহার বেশ বাক্যটির সমাস করার ফলে বিনা পানি সমস্ত পদটা পেয়েছি। এই সমস্ত পদটাকে সন্ধি করার ফলে আমরা যে দুইটা সমসমান পদ পেয়েছি বা বেশ বাক্যটির মধ্যে রয়েছে, যার প্রথমটা হলো বিনা এবং পরেরটা হলো পানি। সুতরাং বেশ বাক্যের প্রথম সমসমান পদ বিনা পদটা হলো পূর্বপদ এবং পরের সমসমান পদ পানি হলো পরপদ বা উত্তরপদ। উত্তরপদ বলতে অন্য কিছু না, পরপদের অপর নাম হলো উত্তরপদ। কনফিউশন হতে হবে না। তাহলে বোঝা যায় যে বেশ বাক্যের মধ্যে থাকা সমসমান পদ দুইটার প্রথমটাকে পূর্বপদ এবং পরেরটাকে উত্তরপদ বা পরপদ বলা হয়। যেমন সিংহাসন। সিংহাসন পদটা একটি সমস্ত পদ। যদি এটাকে সন্ধি করি তবে এটা এরকম হবে, সিংহ যোগ আসন। তাহলে এখানে সমসমান পদ দুইটা হলো সিংহ এবং আসন। এখন সিংহাসন সমস্ত পদটাকে যদি বিশ্লেষণ করা হয় তবে তার বেশ বাক্যটা হয় সিংহ চিহ্নিত আসন। তাহলে এই বেশ বাক্যের মধ্যে যে দুইটা সমসমান পদ রয়েছে তার মধ্যে প্রথমটা সিংহ এবং পরেরটা হলো আসন। তো প্রথমে যে সমসমান পদটা রয়েছে সিংহ, এটা হলো পূর্বপদ, এবং পরবর্তীতে যে সমসমান পদটা রয়েছে আসন সেটা হলো পরপদ বা উত্তরপদ। শুনে রাখা ভালো, এই যে মধ্যে একটা পদ রয়েছে সিংহ চিহ্নিত আসন। সিংহ আমরা জানলাম পূর্বপদ, আসন জানলাম পরপদ বা উত্তরপদ। এই যে মধ্যে চিহ্নিত যে পদটা রয়েছে এটাকে অনেকে বলে থাকে মধ্যপদ। তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই। এই ক্লাসে আমরা কি কি শিখলাম? সমাসের সংজ্ঞা জানলাম, সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ জানলাম, বেশ বাক্য বা বিগ্রহ বাক্য কাকে বলে, সমসমান পদ কি, পূর্বপদ এবং পরপদ বা উত্তরপদ কি সে সম্পর্কে আমরা জানলাম। আগামী ক্লাসে আমরা পড়ব সমাসের প্রকারভেদ। ততক্ষণে ভালো থেকো, শুভকামনা রইল।